সো হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আজকের এই ক্লাসে স্বাগত। আজকে আমরা একটা নতুন ক্লাস এখানে শুরু করতে চলেছি। তা নতুন ক্লাস শুরু করার আগে আমরা এই যে চ্যানেলটা আজকে তোমরা জয়েন হয়েছো, সিম্পলি বায়োলজি, এই চ্যানেলে আমি সকল বোর্ডের জন্যই, সেটা আইসিএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা সিবিএসসি বোর্ড হোক, সবার জন্যই কিন্তু কন্টেন্ট আমি এখানে বানাবো। তো মেনলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পরীক্ষা এখন হচ্ছে, সেটা আমরা জানি ক্লাস 11-12-এর সেমিস্টার বেসিসে হচ্ছে। তা সেটার ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে। আজকে যেটা এখানে আমরা করব সেটা হচ্ছে আমরা সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেগুলো এখানে আমরা আলোচনা করা শুরু করছি। তা আমার এই চ্যানেলটাতে প্রত্যেকে ভিডিও এখানে পাবে এবং সেই ভিডিওগুলোকে তোমরা ফলো করতে পারো। তোমাদের কাছে তো প্রত্যেকের কাছে বই আছে, এইখানে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো তোমাদের বইয়ের সাথে সাথে তোমাদের অনেক হেল্প হবে। এবং আমরা এটাও জানি যে এখন কিন্তু কোশ্চেনের প্যাটার্ন আগের মতো সেই 1 নাম্বার, তারপর 2 নাম্বার, এই প্যাটার্ন কিন্তু আর নেই। এখন কিন্তু সবটাই এমসিকিউ প্যাটার্নে এবং প্রত্যেকটার জন্য হয়তো 1 নাম্বার করে থাকে এবং তোমাদের ওএমআর ফিল আপ করতে হয়, তাই না? তা সেইটা মাথায় রেখে সেরকমভাবে এখানের ফটোসিনথেসিসের যে ব্যাপার স্যাপার সেগুলো এখানে আলোচনা করা হবে। তা চলো শুরু করা যাক। চ্যাপ্টারের নাম ফটোসিনথেসিস, বা বাংলায় যদি বলি, আমি এখানে যে কন্টেন্ট যেটা আছে, এখানে আমি যেটা বানিয়েছি পরপর যে স্লাইড এখানে আছে, এখানে তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের উপর বেস করেই কিন্তু এখানে কন্টেন্টটা আছে, ঠিক আছে? তাই প্রত্যেকে সিলেবাসটা দেখে নেবে এবং সেই মতো এটাকে, এই ভিডিওটা দেখো এবং এর সাথে তোমাদের অবশ্যই টেক্সট বইটাকে ফলো আপ করো, ঠিক আছে? তো ফটোসিনথেসিস, যেটাকে বাংলায় আমরা বলে থাকি সালোক সংশ্লেষ, ঠিক আছে? সালোক সংশ্লেষ পদ্ধতিটা আমরা এখানে জানবো। এবং আমি এখানে বেশিরভাগটাই দেখবে ইংলিশেই সমস্ত কিছু থাকবে এবং আমি সেটা বাংলায় আলোচনা করব। মাঝে মাঝে ইংলিশ টার্ম কিছু ইউজ করা থাকলে আমি অবশ্যই ইউজ করব। অবশ্যই সেটা দেখো এবং সেটা তোমাদের হেল্প লাগবে। সো ফার্স্ট অফ অল আমাদের কিছু বেসিক আইডিয়া রাখতে হবে, তাই না? বেসিক আইডিয়া বলতে, আমরা যখন ছোট ছিলাম, ছোটোবেলায় আমরা কিন্তু সালোক সংশ্লেষের ব্যাপারে পড়েছিলাম, তাই না? যখন আমরা ক্লাস 9-এ ছিলাম, তখন 9-এ কিন্তু আমাদের সালোক সংশ্লেষের ব্যাপারে পড়তে হয়েছিল। সেইটাই ক্লাস 9-এ, তাই না? তা সেক্ষেত্রে এখানে এই যে ছবিটা দেখতে হচ্ছে, বেসিক আইডিয়া এখানে আমি একটা আলোচনা করি। সো হোয়াট ইজ ফটোসিনথেসিস? আমরা জানি যে যে সমস্ত গাছপালা আমরা আমাদের চারপাশে দেখতে পাই, সবাই কিন্তু, সমস্ত গাছপালাই কিন্তু মানে নিজেদের খাদ্যটাকে নিজেরাই তৈরি করতে পারে। এবার সেই যে খাদ্য তৈরি করার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকে বলা হয় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। দ্য প্রসেস বাই হুইচ আ প্ল্যান্ট মেক্স দেয়ার ওন ফুড ইজ কল্ড দ্য ফটোসিনথেসিস। এবার এখানে অনেক কিছু এলিমেন্ট কিন্তু ওদের লাগে, ঠিক আছে? অনেকগুলো এলিমেন্ট আমরা দেখতে পাবো ওদের লাগে এবং সেই এলিমেন্টগুলো দিয়ে ওরা অবশ্যই সেই খাবারগুলোকে তৈরি করে। এবং যেই এলিমেন্টগুলো, কিছু এলিমেন্ট তো ওদের নিজেদের ব্যবহারের জন্য লাগে এবং আলটিমেটলি তারপরে কি করে, কিছু এলিমেন্ট এই সব জিনিসগুলো দিয়ে ব্যবহার করে কিছু এলিমেন্ট ওরা তৈরি করে এবং যেগুলো লাগে না সেগুলো ও শরীর থেকে বের করে দেয়। এটা হচ্ছে একটা বেসিক গল্প, যে আমরা ছোটোবেলায় জেনেছিলাম যে একটা যে গাছ আছে, আমরা যে সমস্ত গাছ দেখতে পাই, সেই গাছ কি করে, মাটির তলা থেকে জল সংগ্রহ করে। গাছের নিচে দিকে কি থাকে আমরা জানি, মূল থাকে। এই মূল কি করে, মাটির তলা থেকে জল সংগ্রহ করে এবং জল সংগ্রহ করে আর কি করে, বাইরের যে সূর্য আছে, সূর্যের থেকে আলো নেয় আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে
এইগুলো গ্রহণ করে সমস্ত কিছু নিয়ে আলটিমেটলি ও নিজের খাবারটাকে তৈরি করে, এবং যে খাবারটাকে তৈরি করে সেটা হচ্ছে গ্লুকোজ জাতীয় খাবার, যেটাকে আমরা স্টার্চ বলে থাকি। গ্লুকোজ হচ্ছে সেটার একটা সিম্পল ফর্ম, কমপ্লেক্স ফর্ম হচ্ছে স্টার্চ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুগার যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তা এটাই আমাদের এখানে বেসিক একটা আইডিয়া হলো। এবার আমরা সেটা জানবো যে ফটোসিনথেসিস কী, ঠিক আছে। তো সেটা আমাদের পরের স্লাইডে দেখো কি বলছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, হোয়াট ইজ ফটোসিনথেসিস? সো বেসিক্যালি এটা হচ্ছে কিন্তু আমাদের অবশ্যই একটা, এটা যেটা দেখছো সেটা কিন্তু আমাদের যেটা বলে ডেফিনেশন অনেক সময় মানে এখন তো আর তোমাদের ডেফিনেশন কখনোই লিখতে দেবে না, তো সেক্ষেত্রে ডেফিনেশনের মধ্যে থেকেও কিন্তু প্রচুর লাইন বাই লাইন আমরা প্রচুর ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন পেয়ে যাব। তো কী বলছে, তো ফটোসিনথেসিস ইজ আ বায়োলজিক্যাল প্রসেস used by plants, algae, and some bacteria to convert light energy into chemical energy. এটা মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল এই লাইনে যেটা খুব ইম্পর্টেন্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে বায়োলজিক্যাল প্রসেস, এটা মাথায় রাখো। দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে বায়োলজিক্যাল প্রসেস, ওকে। এবং এটা কারা ইউজ করছে? প্ল্যান্টস ইউজ করছে, অ্যালগিরা এটা ইউজ করছে, অ্যান্ড সাম ব্যাকটেরিয়া, তারা কিন্তু এটাকে ইউজ করছে। এবং সেটা ইউজ করে কি করছে? কনভার্ট লাইট এনার্জিটাকে কনভার্ট করছে কিসে? কেমিক্যাল এনার্জিতে। কেন এটা কেমিক্যাল এনার্জি? কারণ আমরা তো একটা কেমিক্যাল সাবস্টেন্স পাচ্ছি এই প্রসেসটার মাধ্যমে, তাই না? তারপরে কি বলছে, দিস প্রসেস ইজ এসেনশিয়াল ফর লাইফ অন আর্থ as it produces oxygen and organic compounds, primarily sugars, which serves as food for various organisms. মানে এটা কি প্রডিউস করছে? অক্সিজেন প্রডিউস করছে, সেটা আমরা দেখতে পাবো এর পরের স্লাইডে। যে রিয়াকশানটা, এই রিয়াকশানটা থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন হয়, ঠিক আছে। এবং আমরা জেনে রাখবো গাছ মানে প্ল্যান্টস যেটা এরা করে থাকে, এরা কিন্তু কার্বন ডাই অক্সাইডকে ইনটেক করে, ঠিক আছে। ইনটেক মানে গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ইনটেক করে, ঠিক আছে। আর অক্সিজেনটাকে কি করে? অক্সিজেন কিন্তু এদের ক্ষেত্রে রিলিজ হয়, ঠিক আছে। অক্সিজেন এদের ক্ষেত্রে রিলিজ হয়, কার্বন ডাই অক্সাইড কিন্তু এদের ক্ষেত্রে ইনটেক হয়, ঠিক আছে। এবং এর মাধ্যমে কিন্তু এই প্রসেসটার মাধ্যমে, এবং এটা কি বলছে? দিস ইজ দ্য এসেনশিয়াল ফর লাইফ, ঠিক আছে। এটা কিন্তু অন আর্থ, মানে এটা যেটা বলছে মানে এটা কিন্তু এসেনশিয়াল, এটা যদি আমার না থাকে গাছ কিন্তু বাড়বে না, মানে গাছ নিজের খাদ্য তৈরি করতে। এবং এটাও ভেবে দেখো, আমরা যারা পরভোজী প্রাণী, আমরা তো পরভোজী প্রাণী, মানে পরভোজী কথার অর্থ কি? মানে আমাদেরকে খাদ্যের জন্য অন্য কারোর ওপর নির্ভরশীল, ঠিক আছে। উই আর ডিপেন্ডেন্ট অন সামওয়ান, মেনলি অন প্ল্যান্টস। এবং প্লান্টস জানবে, এই যে একটা পিরামিড বানাচ্ছি, এটা তোমরা এনভায়রনমেন্টের মধ্যে পড়বে, এটাকে বলে ফুড পিরামিড, ঠিক আছে। ফুড পিরামিডের এক একটা যেই ভাগ করে দিলাম, এই এক একটা পার্টে এক এক শ্রেণীর বিভিন্ন রকমের খাদকরা থাকে, যার মধ্যে একদম নিচে যারা থাকে এদেরকে বলা হয় প্রোডিউসার। প্রোডিউসার মানে হচ্ছে উৎপাদক। আর উৎপাদক কারা উৎপাদক হচ্ছে এই আমাদের সবুজ উদ্ভিদ, গ্রিন প্লান্টস। সমস্ত গ্রিন প্লান্টস আর জেনে রাখবে প্রোডিউসার। এরা কি করে? এরা যে খাদ্যটাকে সূর্যের আলো থেকে যে নিজেদের খাদ্য জেনে রাখবে, এরা কিন্তু মানে উদ্ভিদ যারা আছে নিজেদের খাদ্য কিন্তু এরা নিজেরা তৈরি করে সূর্যের আলো নিয়ে। এবং এই প্রোডিউসারদের উপরে নির্ভর করে বেঁচে থাকে কিন্তু এক একটা শ্রেণীর খাদ্য। মানে এর ঠিক উপরে থাকবে, ধরো ঘাস কারা খায়? ধরো ছোট জাতীয় বিভিন্ন প্রাণী, যেমন আমি বলতে পারি খরগোশ, হ্যাঁ, বা ছোটো ছোটো ঘাস ফড়িং জাতীয় এই সমস্ত প্রাণীরা, ছোটো ছোটো পোকামাকড়। তাদেরকে আবার খেয়ে বেঁচে থাকে ব্যাঙ, হ্যাঁ, ব্যাঙ বা অন্য জাতীয় ঈগল বা অন্য জাতীয় প্রাণীরা। যেমন খরগোশকে যদি বলি, খরগোশকে ঈগল খায়, ছোটো ছোটো পোকামাকড়কে ব্যাঙ খায়, ব্যাঙকে আবার খায় সাপ, ঠিক আছে। তো এইভাবে খাদ্য পিরামিডটা তৈরি করা যায় এবং একে অপরের উপর নির্ভরশীল। এবার ব্যাপারটা হচ্ছে, এই প্রোডিউসার যদি আমার না থাকে, একটা স্তরের প্রাণীও কিন্তু বাঁচবে না, দে উইল নট সার্ভাইভ, ওকে। তাই প্রোডিউসার কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রোডিউসার যদি না থাকে আমাদের কিন্তু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে না। তাই এটা বলেছে দেখো এখানে,
যে ইট ইজ ভেরি এসেনশিয়াল প্রসেস ফর লাইফ। ঠিক আছে, তো এবার এটার যে রিয়াকশানটা একটু দেখি। রিয়াকশানটা কি? দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, এবং পারলে এটাকে স্টার মেরে রাখতে পারো। পরীক্ষায় আসার চান্স, এখান থেকে প্রচুর কোশ্চেন আসার চান্স আছে। কি বলেছে এখানে রিয়াকশানটা? এখানে দেখো, যেটা আমরা এতক্ষণ পড়লাম সেটাই এখানে রিয়াকশান আকারে দিচ্ছে, যে 6CO2 H2O, মানে আমি ব্যালেন্সের কথাটা পড়ে যাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড, মাটির তলা থেকে এই যে জল, এবং এই যে সূর্যের আলো, সেখান থেকেও কী বানাচ্ছে, এই যে গ্লুকোজ, যেটাকে আমরা স্টার্চ বলছি বা সুগার, এবং এই অক্সিজেন, এটা কিন্তু ও রিলিজ করে থাকে পাতার মধ্যে দিয়ে। ঠিক আছে, সেটাই এখানে কথার আকারে দিয়েছে। দিস মিনস দ্যাট 6 molecules of carbon dioxide and 6 molecules of water using light energy are transformed into 1 molecule of glucose and 6 molecules of oxygen. এটা কিন্তু এই রিয়াকশানটার মধ্যে ইউজ হয়। ঠিক আছে, সেই রিয়াকশান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন পরীক্ষার সময় দেয়, যে রিয়াকশানটা দিয়ে দিল বা এটার ব্যালেন্সিংও অনেক সময় করতে দিয়ে থাকে। ঠিক আছে, তা এটা গেল রিয়াকশানের পার্ট। এবার ব্যাপারটা হচ্ছে, স্যার সব তো বুঝলাম, স্যার তাহলে ফটোসিনথেসিসটা স্যার হচ্ছে কোথায়? এটা আমরা ছোটোবেলাতেও পড়েছি ক্লাস 9-এ থাকতে, যে ফটোসিনথেসিস জেনে রাখতে হবে আমাদের কিন্তু লিফের মধ্যে হয়। সেজন্য দেখবে অনেক সময় আমরা বলে থাকি, অনেক সময় ছোটোবেলায়, যে গাছের পাতাকে কি বলা হয়? গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। ঠিক আছে, গাছের রান্নাঘর। এবার রান্নাঘর মানে কি, সেখানে কি বিভিন্ন রকমের হাঁড়ি, খুন্তি, কড়াই এগুলো আছে? এগুলো না, কিন্তু গাছের যে খাবার তৈরির যে প্রসেসটা, সেটা কিন্তু এই পাতার মধ্যে হয়, লিফের মধ্যে হয়। এবার লিফের কোথায় হয় সেটা আমাদের জানতে হবে। লিফ আমি যদি পাতা দেখি, পাতার যদি প্রস্থচ্ছেদ করা যায়, পাতার মধ্যে এক রকমের সেল হয়, এটাও জেনে রাখো এই টার্মগুলো, সেটাকে বলা হয় মেসোফিল সেল। মেসোফিল সেল, মেসোফিল সেলের মধ্যে কিন্তু ফটোসিনথেসিস হয়ে থাকে। ঠিক আছে, এবার আরেকটা যেটা ব্যাপার, এই মেসোফিল সেল তো হচ্ছে, এবং সেই পাতার এই মেসোফিল কলায় এক রকমের রঞ্জক কণা থাকে, যেটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। এবারে এর কাজ কি? এর মেন কাজ হচ্ছে বাইরে থেকে যে সানলাইটটা আছে, সেই সানলাইটটাকে ট্র্যাপ করা। ট্র্যাপ করা মানে আবদ্ধ করা। সূর্যের যে আলোটা আছে, সেই সূর্যের আলোটাকে ক্লোরোপ্লাস্ট কিন্তু ট্র্যাপ করে। ঠিক আছে, এবার শুধু কি এই কাজ, মানে কিভাবে হয় প্রসেসটা, আরও কি কি এই পাতার মধ্যে যদি আমি দেখি, সে তার মধ্যে কিন্তু আরও বিভিন্ন সেকশন আছে। এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যদি আমি ডায়াগ্রামিক্যালি আমি যদি জিনিসটাকে ড্র করার চেষ্টা করি, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে 3 রকমের জায়গা থাকে। একটা হচ্ছে কিছু মেমব্রেন স্ট্রাকচার দেখা যায়, এরকম কিছু স্ট্রাকচার দেখা যায়। ঠিক আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। হ্যাঁ, ঠিক আছে, মেমব্রেন স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই মেমব্রেন যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কিন্তু গ্রানা। সেম বাংলা বানানো, বাংলাতেও সেম, ইংলিশেও সেম, গ্রানা। এবার এই মেমব্রেন স্ট্রাকচারগুলো কিছু কিছু জায়গায় দেখবে এরকমভাবে জোড়া জোড়া থাকে। ঠিক আছে, এরকমভাবে জোড়া জোড়া থাকে। এই যে যে জোড়াগুলো থাকছে, তাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে, স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি। আর এখানে একটা লিকুইড সাবস্টেন্স থাকে পুরোটার মধ্যেই, মানে যেটাকে ধাত্র বলা হচ্ছে, লিকুইড সাবস্টেন্সটা, সেই লিকুইড যে সাবস্টেন্সটা থাকে তাকে বলা হয় স্ট্রোমা। ঠিক আছে, লিকুইড সাবস্টেন্সটাকে বলা হচ্ছে, যে ম্যাট্রিক্সটা থাকে সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা। এবার ব্যাপারটা হচ্ছে, এর মধ্যে এই যে পুরো ডায়াগ্রামটা দেখলাম, এর মধ্যে কিন্তু আবার কি হয়, বিভিন্ন রকমের কিন্তু যে কাজগুলো, সেগুলো ডিভাইড করা আছে। ঠিক আছে, এর মধ্যে বিভিন্ন কাজগুলো ডিভাইড করা আছে। তার মধ্যে এই যে এই যে গ্রানা দেখলে, গ্রানায় যে মেন কাজ, যে এই যে বাইরে থেকে যে সানলাইট, সূর্যের যে আলো,
সূর্যের আলোটাকে ট্র্যাপ করার মেন কাজই হচ্ছে কিন্তু এই গ্রানার। ঠিক আছে, গ্রানাই কিন্তু মেন সূর্যের আলোটাকে ট্র্যাপ করে, এবং ট্র্যাপ করে মেন যে দুটো বলবো মেন দুটো যে কি বলি, মানে এটার জন্য যে দরকার মেন দুটো এলিমেন্ট, সেটা হচ্ছে এটিপি অ্যান্ড NADPH, এই দুটোকে কিন্তু সিনথেসিস করে গ্রানায়। ঠিক আছে, এটা গ্রানায় হয়ে থাকে। ঠিক আছে, এবং এটা আমাকে জানতে হবে এই গ্রানায় যে এই যে পুরো কাজটা হচ্ছে, এটার জন্য কিন্তু আমার সূর্যের আলোটাকে লাগছে, কারণ সূর্যের আলো যদি আমি ট্র্যাপ করতে না পারি আমার তো এই সিনথেসিসটা হবে না। তার জন্য এটাকে কিন্তু লাইট রিয়াকশন বলা হয়। ঠিক আছে, এটাও মাথায় রাখবে যে লাইট রিয়াকশনটা কোথায় হয় এবং কেন বলা হয়, কারণ এটার জন্য লাইট লাগে। ঠিক আছে, তাই এটাকে জেনে বলে রাখবে, জানবে যে এটাকে বলছে কিন্তু লাইট রিয়াকশন। ঠিক আছে, লাইট রিয়াকশন। ঠিক আছে, আর আরেকটা যেটা আছে, যেটা হচ্ছে স্ট্রোমা। এই যে স্ট্রোমা, যে ধাত্রটা আছে স্ট্রোমা, সেই স্ট্রোমার মধ্যে কি হচ্ছে, বিভিন্ন এনজাইমের বিভিন্ন কাজ, এনজাইম নিয়ে এনজাইম ইউজ করে বিভিন্ন কিন্তু সিনথেসিস হয়ে থাকে। সেটা কিসের সিনথেসিস হয়? সুগার, মানে যেটা স্টার্চ আমি বলছিলাম, সুগার, সেই সুগারের সিনথেসিস কিন্তু এই স্ট্রোমার মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, স্ট্রোমার মধ্যে কিন্তু হয়ে থাকে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে স্ট্রোমায় যে কাজটা হবে, সেই স্ট্রোমার কাজটা হওয়ার জন্য কিন্তু আমার এই দুটো এলিমেন্টকে লাগবে। ঠিক আছে, এই দুটো এলিমেন্টকে লাগবে, এই দুটো এলিমেন্ট ছাড়া কিন্তু আমার এই সিনথেসিসটা হবে না। ঠিক আছে, এবং এই যে সিনথেসিসের এই যে প্রক্রিয়াটা, এটাই আমার লাইটের প্রয়োজন হয় না। ঠিক আছে, এটাই আমার লাইটের প্রয়োজন হয় না, যার জন্য এটা আমরা ডার্ক রিয়াকশন বলতে পারি। কিন্তু ডার্ক মানে এটা নয় কিন্তু অন্ধকারের দরকার, যেহেতু আমার আলোর দরকার নেই তাই এটাকে বলা হচ্ছে ডার্ক রিয়াকশন, অথবা বলবো যে লাইট ইন্ডিপেন্ডেন্ট। এটা কিন্তু লাইট ডিপেন্ডেন্ট, যেটা আমরা বললাম লাইট রিয়াকশন, লাইট ডিপেন্ডেন্ট মানে এটার জন্য আমার লাইটকে থাকতেই হবে, কিন্তু এটার জন্য আমার লাইট থাকাটা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, তাই এটা লাইট ডিপেন্ডেন্ট নয়, আমরা বলতে পারি লাইট ইন্ডিপেন্ডেন্ট বা লাইট ডিপেন্ডেন্ট নয়, নট লাইট ডিপেন্ডেন্ট। ঠিক আছে, অথবা এটাকে বলতে পারি ডার্ক রিয়াকশন। ঠিক আছে, এই অবধি আশা করি বোঝা গেল। তাহলে কিভাবে পাতার যে মেসোফিল কলায় ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে লেবার মানে কাজ যে ডিস্ট্রিবিউট করা আছে সেটা এখানে বোঝা গেল। ঠিক আছে, এরপরে কি আসছে? পিগমেন্টস। পিগমেন্টস মানে, পিগমেন্টস কথার অর্থ হচ্ছে রঞ্জক। যেটা আমরা জানলাম যে ক্লোরোফিল, শুধুই কি ক্লোরোফিল না, ক্লোরোফিল ছাড়াও আমাদের জানতে হবে আরও কিছু পিগমেন্টস এখানে আছে। সেই পিগমেন্টসের আমরা নাম জানবো। ঠিক আছে, মেন কি কি পিগমেন্টস আছে সেগুলো আমাদের জানতে হবে। আমি যদি বলি মেন, যদি বলি 4টে পিগমেন্টস আমাদের লাগে, তবে তোমাদের সিলেবাসে দেখবে বিভিন্ন পিগমেন্টসের নাম এবং তাদের এম্পেরিক্যাল ফর্মুলার কথা বলা আছে। তবে এটুকু জেনে রাখো মেন যে 4টে পিগমেন্টস লাগে সেই পিগমেন্টসগুলোর নাম এখানে লিখছি, এবং কোনটা কি কালারের জন্য দায়ী সেটাও লিখবো। কেমন? তো প্রথমে আসছি ক্লোরোফিল। ক্লোরোফিল এ, কেমন? পরপর নামগুলো লিখে নিই। তারপর হচ্ছে ক্লোরোফিল বি। ঠিক আছে, তারপরে হচ্ছে জ্যান্থোফিল, আর ক্যারোটিন অথবা ক্যারোটিনয়েডস, যে কোনো একটা বলা যায়। কেমন? কোনটা কি কালার প্রডিউস করছে সেটা আমাদের জানতে হবে। এটা জানবে যে ক্লোরোফিল এ সেটা কিন্তু ব্রাইট কালার,
অর আমরা বলতে পারি ব্লু গ্রিন। কেমন? ক্লোরোফিল এ। নেক্সট ক্লোরোফিল বি যেটা আছে সেটা হচ্ছে ক্লোরোফিল বি হচ্ছে ইয়েলো গ্রিন। ঠিক আছে। জ্যান্থোফিল জেনে রাখবে ইয়েলো। এগুলো আমরা জেনে রাখো, আমরা একটু পরে এটার পরপর দেখব যে প্রত্যেকটা এম্পিরিক্যাল ফর্মুলা আমাদের জানতে হবে এবং সেই ফর্মুলাগুলো লিখে দেবে এবং সেখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসার চান্স আছে, কারণ ওরা পুরো মেনশন করে দিয়েছে। আমি যখন সিলেবাসটা দেখছিলাম পুরো দেখলাম ওখানে পিগমেন্টসের এম্পিরিক্যাল ফর্মুলা প্রত্যেকটা কিন্তু চেয়েছে। ঠিক আছে, তাই ওগুলো কিন্তু লাগবে। আর এই যে ক্যারোটিন বা ক্যারোটিনয়েডস সেটা কিন্তু জানবে, এটাও ইয়েলো অথবা অর হচ্ছে জেনে রাখো ইয়েলো অরেঞ্জ। ঠিক আছে, এই চারটে হচ্ছে মেন পিগমেন্টস, যেটা কিন্তু গাছের পাতার যে কালার, গাছের পাতার যে রং, সেগুলো সব কিছুর জন্য এই যে পিগমেন্টসগুলো এবং ফটোসিনথেসিসের জন্য এই পিগমেন্টগুলো কিন্তু মেনলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এই যে ক্লোরোফিল আমরা এতক্ষণ তো পড়ছিলাম স্যার ক্লোরোফিল জিনিসটা কি সেটাও আমরা এখানে দেখব এবং এখানে যে স্ট্রাকচার ক্লোরোফিলের সেটা দেখতে পাচ্ছ, সেই ক্লোরোফিলের স্ট্রাকচার কিন্তু এখানে বলেছি। তাহলে কি বলছিল আগে ক্লোরোফিলের ব্যাপারে একটু জানি। ক্লোরোফিল হ্যাজ কমপ্লেক্স স্ট্রাকচার দ্যাট ইনক্লুডস আ সেন্ট্রাল ম্যাগনেসিয়াম। সেন্ট্রাল ম্যাগনেসিয়াম মানে দেখো এখানে মাঝখানে, এই ম্যাগনেসিয়ামটা একদম মাঝখানে আছে। ম্যাগনেসিয়াম অ্যাটম সারাউন্ডেড বাই নাইট্রোজেন কন্টেনিং পরফাইরিন রিং। তার চারদিক দিয়ে নাইট্রোজেনের পরফাইরিন রিং দেখা যাচ্ছে। দেখো নাইট্রোজেন এই যে চারপাশ দিয়ে যে রিংয়ের মাধ্যমে আবদ্ধ আছে, এই রিংগুলোকে বলা হয় নাইট্রোজেনের পরফাইরিন রিং। দিস রিং ইজ অ্যাটাচড টু আ হাইড্রোকার্বন টেল। এবং তারপরে এইগুলো কি হচ্ছে, বিভিন্ন হাইড্রোকার্বন টেলের মতো করে সমস্ত দেখো সংযুক্ত আছে, এই যে হাইড্রোকার্বন টেলের মতো। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা হাইড্রোকার্বন এরকম সবকটা দেখো দেখা যাচ্ছে লেজের মতো, দেখো একটা গঠন তৈরি করছে সবকটা চারদিক দিয়ে, which helps anchor the molecule within the thylakoid membrane of chloroplast, allowing it to effectively absorb light for photosynthesis. মানে এটার মেন কাজটা হচ্ছে এই যে টেল লাইক স্ট্রাকচার দেখছো যেটা চারদিক দিয়ে আছে হাইড্রোকার্বনে, ওটা হেল্প কি করছে, অ্যাঙ্কার দ্য মলিকিউল উইদিন দ্য থাইলাকয়েড মেমব্রেন অফ ক্লোরোপ্লাস্ট। মানে থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে অ্যাঙ্কার করতে সাহায্য করে, কাকে অ্যাঙ্কার করতে সাহায্য করে, অফ ক্লোরোপ্লাস্ট অ্যান্ড অ্যালাউইং ইট টু এফেক্টিভলি অ্যাবজর্ব। এবং মেন যে কাজটা করে অ্যাবজর্ব করে, কি অ্যাবজর্ব করে, লাইটটাকে অ্যাবজর্ব করে টু এফেক্টিভলি ফর ফটোসিনথেসিস। ঠিক আছে, তা এই হচ্ছে ক্লোরোফিলের স্ট্রাকচার। সেই ক্লোরোফিলের স্ট্রাকচারটা একটু দেখে রাখতে পারো। এবং আমি জানি না পরীক্ষায় ড্রয়িং তো অবশ্যই নেই, তবে এই স্ট্রাকচারটা দেখে রাখো, এই স্ট্রাকচারের মধ্যে থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেন আসতে পারে। যেটা বললাম যে মাঝখানে কে থাকে, সেটা দিয়ে যদি অপশনাল কিছু কোশ্চেন থাকে, ম্যাগনেসিয়াম থাকে না নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনে কি 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 রকম রিং থাকে। ঠিক আছে, পরফাইরিং রিং যেটা পড়লাম আমরা, এই লাইনগুলো যেগুলোতে আমি হাইলাইট করছি, এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরফাইরিং রিং। ঠিক আছে, তা এবার এক এক করে আমরা যেটা করব এম্পিরিক্যাল ফর্মুলাগুলো জানবো, যেটা কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লোরোফিলের কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলা তোমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, এবং তোমাদের যদি আমি ক্লোরোফিল আগের স্লাইডে দেখো, এই ক্লোরোফিলের ক্ষেত্রেই যদি আমি এর এম্পিরিক্যাল ফর্মুলা বলি, এরও অবশ্যই একটা ফর্মুলা আছে, সেটা আমি এখানে লিখছি। সিস্টেমটা কিছু সমস্যা হচ্ছে। ক্লোরোফিলের যে এম্পিরিক্যাল ফর্মুলা সেটা লিখছি।
C55, H72, এগুলো কিন্তু মুখস্থ করা ছাড়া উপায় নেই, ঠিক আছে। O5, N4, Mg, ঠিক আছে। এটা জেনে রাখবে, এটা হচ্ছে ক্লোরোফিল এ, ঠিক আছে। ক্লোরোফিল এর এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, যদিও পরের স্লাইডও আমরা লিখতে পারি, ঠিক আছে। এটা দেখে রাখলে তাহলে ক্লোরোফিল এর এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে এটা। এবার এখানে লিখছি আমি, এবার শর্টেই লিখছি বি সি ডি ই, সবকটার এম্পিরিক্যাল ফর্মুলা আমি আগে লিখে নিয়েছি প্রত্যেকটারই, মানে বোঝানোর জন্য। সি এইচ ও এন এমজি, সবার ক্ষেত্রেই কার্বন থাকবে, তাই সবার ক্ষেত্রেই সিটাকে লিখে নাও, ঠিক আছে। একবারে তাহলে এখানেই তোমাদের তৈরি হয়ে যাবে। হাইড্রোজেন প্রত্যেকের ক্ষেত্রেই আছে, হাইড্রোজেন লেখো, ঠিক আছে। প্রত্যেকের ক্ষেত্রেই হাইড্রোজেন আছে, ঠিক আছে। এবার সি এর ক্ষেত্রে অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন। ডি এর ক্ষেত্রে অক্সিজেন, ই এর ক্ষেত্রে অক্সিজেন। সি এর ক্ষেত্রে নাইট্রোজেন, ডি এর ক্ষেত্রে নাইট্রোজেন, ই এর ক্ষেত্রে নাইট্রোজেন। ব্যাপারটা হচ্ছে এইটুই মনে রেখো, সি এর ক্ষেত্রে কিন্তু ম্যাগনেসিয়াম থাকে না, বাকি বি ডি আর ই এর ম্যাগনেসিয়াম থাকে। হয়ে গেল। এবার এদের কত করে পাওয়ার সেটা একটু বসিয়ে নিই। বি এর ক্ষেত্রে পাওয়ার হচ্ছে 55, H70, O6, নাইট্রোজেন 4, ম্যাগনেসিয়াম 1। সি ক্লোরোফিল সি এর ক্ষেত্রে C35, H32, O5, N4, ঠিক আছে। ডি এর ক্ষেত্রে C54, H70, অক্সিজেন, ডি এর ক্ষেত্রে অক্সিজেন হচ্ছে 6, নাইট্রোজেন হচ্ছে 4, তারপর হচ্ছে Mg। আর ই এর ক্ষেত্রে সি হচ্ছে 35, এইচ হচ্ছে 30, ও হচ্ছে 5, এন হচ্ছে 4, Mg যেমন আছে এমনি থাকবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লোরোফিলের এ থেকে ই অবধি সবকটা এম্পিরিক্যাল ফর্মুলা। আগের পাতায় এইটা হচ্ছে আমাদের ক্লোরোফিল এর, আর এই পাতায় সবকটা হচ্ছে ক্লোরোফিল বি সি ডি ই সবকটার আছে। এবার এই ক্লোরোফিলগুলো তো জানলাম, ক্লোরোফিলগুলো জানার সাথে সাথে আমাদের কিন্তু আরও কয়েকটা জানতে হবে, আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট পিগমেন্টস আছে যেগুলো আমাদের এখানে এবার দেখো, ঠিক আছে। যেটা আরেকটা যেটা নাম, এটারও কিন্তু তোমাদের এম্পিরিক্যাল ফর্মুলা জানতে চেয়েছে, সেটাও তোমাদের জানতে হবে। তো সেটার নাম হচ্ছে ব্যাকটেরিও ক্লোরোফিল। কি কাজ ব্যাকটেরিও ক্লোরোফিল? ব্যাকটেরিও ক্লোরোফিলস আর photosynthetic pigments that occur in various phototropic bacteria, মাথায় রেখো, শর্ট করে এটা একটা নোট আছে। They were discovered by C.V. van Niel in 1932, 1932 সালে C.V. van Niel এটাকে প্রথম ডিসকভার করেন। They are related to chlorophyll, which are the primary pigments in plants, algae and cyanobacteria, ঠিক আছে। তাহলে এরা ক্লোরোফিলের সাথে কিন্তু রিলেটেড, এবং এরা কিন্তু প্রাইমারি পিগমেন্টস অফ কার প্ল্যান্টের, অ্যালগির আর সায়ানোব্যাকটেরিয়া। Organism that contain bacterial chlorophyll conduct photosynthesis to sustain their energy requirements, but the process is anoxygenic and does not produce oxygen as byproduct. এইটা মাথায় রেখো,
অ্যানঅক্সিজেনিক। আমরা এতক্ষণ দেখছিলাম ক্লোরোফিলের মধ্যে যেই রিয়াকশনগুলো হচ্ছিল এর আগে আমরা দেখলাম যে ওখানে কিন্তু অক্সিজেনের একটা বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়, কিন্তু ব্যাকটেরিয়া ক্লোরোফিলের ক্ষেত্রে কিন্তু অক্সিজেন কিন্তু প্রডিউস হয় না, ঠিক আছে, বাই প্রোডাক্ট হিসাবে। ঠিক আছে, এবার তাহলে এটারও তো একটা এম্পিরিক্যাল ফর্মুলা থাকবে, তাই সেই এম্পিরিক্যাল ফর্মুলাটা ব্যাকটেরিয়া ক্লোরোফিল লিখছি। এরও কিন্তু ওই CHNOMG। সি কত? সি হচ্ছে 55, এইচ হচ্ছে 74, নাইট্রোজেন হচ্ছে 4, অক্সিজেন হচ্ছে 6। এটা হচ্ছে ব্যাকটেরিয়া ক্লোরোফিলের কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলা। ঠিক আছে, শর্ট নোট এখানে দেখে নিও, এই শর্ট নোট থেকেও কিন্তু কিছু কোশ্চেন আসতে পারে। সেমভাবে আমরা ক্যারোটিন আর জ্যান্থোফিলের ক্ষেত্রে দেখব, ক্যারোটিনও আছে এবং জ্যান্থোফিল আছে। তাহলে ক্যারোটিনের ক্ষেত্রে কি বলছে দেখো, ক্যারোটিনটা একটু দেখে নিই। ক্যারোটিন ইজ আ টাইপ অফ পিগমেন্ট ফাউন্ড ইন প্লান্টস দ্যাট গিভস দেম দেয়ার রেড, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কালার্স। তখন আমরা পড়লাম ক্যারোটিন শুরুতে যখন আমরা দেখছিলাম এই যে পিগমেন্টসের মধ্যে, এখানে দেখো ক্যারোটিনের কথাটা পড়েছিলাম, তো সেই ক্যারোটিনের কথাটাই এখানে পরপর বলছে। দেখো যে কি কি কালারের জন্য, একটা হচ্ছে রেড কালার, অরেঞ্জ কালার আর ইয়েলো কালার। এই কালারগুলোর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইট ইজ ইম্পর্টেন্ট ফর হিউম্যান হেলথ অ্যাজ ইট ক্যান বি কনভার্টেড ইন্টু ভিটামিন এ হুইচ ইজ এসেনশিয়াল ফর গুড ভিশন, স্কিন হেলথ অ্যান্ড ইমিউন ফাংশন। মানে এটা আমাদের জন্য কেন ভালো, মানে যেটার মধ্যে ক্যারোটিন থাকে ভালো মাত্রায়, ক্যারোটিন আমাদের জন্য কি করতে, এটা কনভার্ট করে কিসে, ভিটামিন এতে কনভার্ট করে। এবং ভিটামিন এর কিসে কাজে লাগে এটা পরে পড়বে, যে ভিটামিন এর যখন আমাদের ডেফিসিয়েন্সি হয় না, তখন আমাদের রাত কানা বলে একটা রোগ হয়, যেটাকে বলা হয় নাইট ব্লাইন্ডনেস। জানো তো, নাইট ব্লাইন্ডনেস, ঠিক আছে, যেটাকে ইংলিশে তো নাইট ব্লাইন্ডনেস বলে, বাংলায় বলা হয় রাত কানা, যখন এটার অভাব হয়, ভিটামিন এর যখন ডেফিসিয়েন্সি হয়। তার জন্য এটা যদি আমি পাই কি হবে, আমার গুড ভিশন হবে, স্কিন হেলথ ভালো থাকবে এবং আমার ইমিউন ফাংশন, ইমিউনিটি যেটা সেটাও ভালো হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারোটিন। এবার ক্যারোটিনের কিন্তু একটা এম্পেরিক্যাল ফর্মুলা আছে এবং এটা খুবই ছোট এবং খুব ইজি। সি আর এখানে এইচ আছে, সি হচ্ছে জেনে রাখো 40, এইচ হচ্ছে 56, এটা ক্যারোটিনের। অ্যান্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে জ্যান্থোফিল। জ্যান্থোফিল আমরা তখনও এর পড়লাম যে জ্যান্থোফিলের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট কী কী আছে, ইয়েলো কালার, মেনলি ইয়েলো কালার পিগমেন্ট দ্যাট অকার ওয়াইডলি ইন নেচারে পাওয়া যায়, ফর্ম ওয়ান অফ টু মেজর ডিভিশনস অফ ক্যারোটিনয়েড গ্রুপস। দ্য আদার ডিভিশন ইজ ফর্ম বাই ক্যারোটিন, যেটা বললাম ক্যারোটিন হচ্ছে আরেকটা পার্ট। দ্য নেম ইজ ফ্রম গ্রিক জ্যান্থোস মিনিং ইয়েলো অ্যান্ড ফাইলন মিনস লিফ। ঠিক আছে, ইয়েলো কালারটা যেটা আমরা দেখতে পাচ্ছি জানবে সেটা কিন্তু জ্যান্থোফিল, পাতা মানে পাতায় যে ইয়েলো কালারটা হয় সেটা কিন্তু এই জ্যান্থোফিল পিগমেন্টের জন্য হয়ে থাকে। এবার জ্যান্থোফিলের ক্ষেত্রে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলাটা জানতে হবে। প্রত্যেকটা এম্পিরিক্যাল ফর্মুলা কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অক্সিজেন 2, হাইড্রোজেন হচ্ছে 56 আর কার্বন হচ্ছে 40। এইটা হচ্ছে জ্যান্থোফিলের এম্পিরিক্যাল ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটা শেষ হচ্ছে আজকের লেকচার। একবার পুরোটা তাহলে একবার দেখে নাও প্রত্যেকটা কীভাবে আমাদের শুরু হলো আজকের ফটোসিনথেসিস, যে বেসিক আইডিয়া এখানে আমরা পেলাম যে একটা গাছ কীভাবে, আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে ছোটোবেলা থেকে পড়া আমাদের শুরু হয়েছিল যে ফটোসিনথেসিস কীভাবে করে থাকে, কী কী এলিমেন্ট ওর দরকার লাগে, সেটা আমরা এখানে একটা বেসিক আইডিয়া পেলাম। এবং সেখান থেকে অবশ্যই আমরা ফটোসিনথেসিসের একটা অবশ্যই আমরা পড়লাম যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা অবশ্যই তোমাদের দেবে না, কিন্তু এই ডেফিনেশন থেকে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গা, এই যে ইয়েলো কালার করে হাইলাইট করা হয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। সেখান থেকে আমরা প্রডিউসারের একটা কনসেপ্ট পেলাম এবং এটাও জানলাম যে কী গাছ ইনটেক করে এবং কী রিলিজ করে। সেখান থেকে তারপরে আমরা রিয়াকশানটাকে নিয়ে একটু আলোচনা করলাম যে রিয়াকশানটা কীভাবে হয়, কী রিয়াকশানের টোটাল প্রসেসটা মুখস্থ রাখলে খুবই ভালো। এবং সেই রিয়াকশানটার এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো থিওরির আকারে দেওয়া হয়েছে যে কী কী হচ্ছে, 6 molecules of carbon dioxide and 6 molecules of water using light energy transform into 1 molecule of glucose and 6 molecule of oxygen। অ্যান্ড তারপর যেটা আছে সেটা হচ্ছে সাইট অফ ফটোসিনথেসিস, সেটা আমরা পুরো এখানে জানলাম যে ফটোসিনথেসিস কোথায় হচ্ছে, পাতার মেসোফিল কলা এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে যে জায়গাগুলোর মধ্যে পেলাম, গ্রানা, স্ট্রোমা ল্যামেলি, কোথায় কোন রিয়াকশানটা হচ্ছে, গ্রানার মধ্যে কী কী রিয়াকশান হচ্ছে, কোনটাকে লাইট রিয়াকশান বলছে সেটা ইম্পর্টেন্ট।
কোনটাকে ডার্ক রিঅ্যাকশন বলছে কেন, এবং ডার্ক রিঅ্যাকশনটা কেন বলা হচ্ছে, ইন ডার্ক রিঅ্যাকশনে এলিমেন্টগুলো কোন এলিমেন্টগুলো লাগছে যেটা লাইট রিঅ্যাকশনে তৈরি হচ্ছে, সেগুলো আমরা জানলাম। নেক্সট আমরা দেখলাম ফটোসিনথেসিসের বিভিন্ন পিগমেন্টস, যার মধ্যে এই চারটে যে পিগমেন্টস সেগুলো আমাদের ইম্পর্টেন্টের মধ্যে পড়লো, এবং তার মধ্যে আমরা বিভিন্ন ডিভিশন পরের স্লাইডগুলোতে দেখেছি সেই, এবং এখান থেকে এগুলোও জানলাম যে এখানে এরা কী কী কালার ফরমেশনের জন্য এক একটা দায়ী। এবং তারপরে আমরা স্ট্রাকচার অফ ক্লোরোফিল পড়লাম। ক্লোরোফিল স্ট্রাকচারে এটা আমরা পেলাম যে ক্লোরোফিল এর একটা স্ট্রাকচার আমরা এখানে পেয়ে গেলাম, এবং ক্লোরোফিলের একটা ছোট ডেফিনেশন মতো পেলাম যেখান থেকে আমরা ক্লোরোফিলের এই স্ট্রাকচারটা সম্পর্কে জানলাম। নেক্সট আমরা এম্পিরিক্যাল ফর্মুলা পড়লাম, যে এম্পিরিক্যাল ফর্মুলায় আমরা ক্লোরোফিল এ বি সি ডি ই সব কটার এখানে এম্পিরিক্যাল ফর্মুলা আমরা এখানে দেখে নিয়েছি, অবশ্যই এটাকে লিখে লিখে মুখস্থ করা ছাড়া উপায় নেই। অ্যান্ড তারপরে ব্যাকটেরিয়া ক্লোরোফিল, যার এম্পিরিক্যাল ফর্মুলা এবং ছোট্ট একটা ডেফিনেশন মতো যেখান থেকে ব্যাকটেরিয়া ক্লোরোফিল সম্পর্কে জানা যায়। তারপরে ক্যারোটিন, সেটার ইম্পর্টেন্স এবং তার এম্পিরিক্যাল ফর্মুলা এই নিচের দিকে আছে, সেটা আমরা অবশ্যই দেখে নেব, এইটা হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। অ্যান্ড অ্যাট লাস্ট জ্যান্থোফিল, জ্যান্থোফিলেরও কিন্তু এটা একটা পিগমেন্ট এবং তারও এম্পিরিক্যাল ফর্মুলা এখানে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, সো এখানে আজকে আমাদের লেকচার শেষ হচ্ছে। প্রত্যেককে থ্যাংক ইউ। এই চ্যানেলে আমি বায়োলজির সমস্ত ভিডিও এরপর আপলোড হবে। ঠিক আছে, প্রত্যেকে অবশ্যই চ্যানেলটার প্রতি সাপোর্ট দেখিও। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা লিখবে, এবং আর কী ভাবে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দিয়ে তোমাদের পড়ার হেল্প করতে পারবি সেটা অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, তো চলো আজকে এই অবধি, অ্যান্ড নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, কেমন? থ্যাংক ইউ।